চাঞ্চল্যকর রহস্য ফাঁস পিলখানা হত্যাকাণ্ডে যে কারণে আসছে আমাদের ভারতের নাম। ভিউয়ার্স, আজকে আমি 18 নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আবারও পড়ে শোনাচ্ছি। চাঞ্চল্যকর রহস্য ফাঁস পিলখানা হত্যাকাণ্ডে যে কারণে আসছে ভারতের নাম। দেখুন, পিলখানা হত্যাকাণ্ড এই রিলেটেড অনেক কমেন্ট আমি পেয়েছি, আমার অনেক ভিউয়ার্সরা করেছেন। তো যারা আমাকে রেগুলার কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো অনেকেই আমাকে বলেছিলেন সেই রিলেটেড পিলখানা হত্যাকাণ্ডের রিলেটেড নিউজগুলোর উপর রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে। সত্যি বলতে আমি চেয়েছিও, কিন্তু অনেক লং ভিডিও হয়ে যায়, 20 মিনিট 15 মিনিট, মেন ভিডিওটাই নিউজটাই এত বড় হয়ে যায়, যে কারণে আসলে সেরকমভাবে রিঅ্যাকশন দেওয়া হয়নি। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স, পিলখানা হত্যাকাণ্ডের যে বিষয়টা, সেটা আশা করি এক্সপ্লেন করতে হবে না আপনাদেরকে। হ্যাঁ, আশা করি আপনারা কম বেশ সবাই জানেন। তো তারপরেও আমি শর্টলি বলছি, পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী এবং বিডিআর এর মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল। ঠিক আছে, শেখ হাসিনার সরকারের আমলে, সেটা অনেক আগের একটা স্টোরি। তো সেই হত্যাকাণ্ডের মধ্যে এখন আমাদের ভারতের নাম কেন আসছে, কি কারণে আসছে? আমাদের ভারত কি সেই হত্যাকাণ্ডের মধ্যে কোনোভাবে ইনভলভ ছিল? এবং কি এমন রহস্য যেটা এত বছর পরে এসে ফাঁস হলো? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা বিস্তারিত ইন ডিটেলস সবকিছু জানার চেষ্টা করব 18 নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত নিউজটা দেখার মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেডস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক প্রয়াত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞে ভারতের সম্পৃক্ততার অভিযোগ এনে তিনি প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশে ভারতের মধ্যে সংঘটিত বড়াইবাড়ি যুদ্ধকে এই হত্যাকাণ্ডের নেপথ্যের অন্যতম যোগসূত্র হিসেবে উল্লেখ করেন রাকিন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশ ভারত সীমান্ত ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের নাম বড়াইবাড়ি। কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষায় ছোট্ট গ্রামের ভোরবেলার নিস্তব্ধতা ভেঙে যায় 2001 সালের 18 এপ্রিল। বড়াইবাড়ির কৃষকরা যখন সেচের পানির খোঁজে মাঠে বের হন, তখন তারা বিস্ময়ে দেখেন ধান ক্ষেতের ভেতর দিয়ে অস্ত্রধারী সৈন্যরা হাঁটছে। হিন্দিতে কথা বলা ওই সৈন্যদের প্রশ্ন, বিডিআর ক্যাম্প কোথায়? গ্রামবাসীদের মুহূর্তেই বুঝিয়ে দেয় তারা ভারতীয় বিএসএফ। সেদিন ভোরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বড়াইবাড়ি দখলের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। সেই মুহূর্তে ওই এলাকায় বিডিআরের ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন জওয়ান, কিন্তু সেই 8 জনই দেখান ভয়হীন প্রতিরোধের নজির। ভোর 5টা থেকে পরপর 4 ঘন্টা টানা লড়াই চালিয়ে তারা বিএসএফকে আটকে রাখেন। পরে আশপাশের 2 ক্যাম্প থেকে আরো 20 জন বিডিআর সদস্য এসে প্রতিরোধে যোগ দেন। আমি যে আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে বাংলাদেশের বাহিনীগুলো আসলে খুবই পাওয়ারফুল, এবং যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো জানেন আমি আরেকটা কথাও বলে থাকি, সেটা হচ্ছে যে ছোট মরিচের ঝাল বেশি। আর এই কথাটা কেন বলি তা আবারও বলছি, বাংলাদেশটা ছোট হতে পারে আয়তনে, তবে বাংলাদেশের যে বাহিনীগুলো মারাত্মক, খুবই পাওয়ারফুল, খুবই ইন্টেলিজেন্ট, খুবই প্রশিক্ষিত। বুঝতেই তো পারলেন, 8 জন পিডিআর সদস্য কি কাজটা করলো, পরবর্তীতে যোগদান করেছেন আরো 20 জন। সেই জায়গাতে আমাদের ভারতের বিএসএফ এর অবস্থা পুরো নাজেহাল করে দিয়েছে। হ্যাঁ, এই রিলেটেড, এই যে বড়াবাড়ির যুদ্ধ রিলেটেড একটা ভিডিওর উপরে আমি রিঅ্যাকশন দিয়েছিলাম, আপনারা চাইলে সেটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
এরপর ঢাকায় সদর দপ্তরের নির্দেশে জামালপুর ও ময়মনসিংহ থেকেও আরও শক্তি বৃদ্ধি পাঠানো হয়। সকাল 10টার দিকে তারা বড়াইবাড়ি পৌঁছালে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। 18 এপ্রিল ভোর থেকে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। পরে পুরো এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। লড়াই শেষে বড়াইবাড়ির ভেতর বাংলাদেশের সীমান্তে পাওয়া যায় 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ। বিপরীতে শহীদ হন 2 জন বিডিআর জওয়ান। বড়াইবাড়ি দখল করতে এসে কঠিন পরাজয়ের মুখে পড়ে বিএসএফ। স্থানীয়দের কাছে এই লড়াই আজও পরিচিত বড়াইবাড়ি যুদ্ধ নামে। সেখানে শহীদ জওয়ানদের স্মরণে গড়ে উঠেছে স্মৃতিস্তম্ভ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কিন্তু এই সংঘর্ষই ভারতের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি করে। বিশেষ করে একটি ছবিতে দেখা যায় এক ভারতীয় নিহত সৈন্যের দেহ বাসে বেঁধে গ্রামবাসী বহন করছে। 2001 সালের 7 মে ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনে লিখেছিল, এই ছবি দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। এদিকে ঠিক এই ক্ষোভ থেকেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এমন চাঞ্চল্যকর দাবি করেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। তার ভাষ্য, বড়াইবাড়ি যুদ্ধে রংপুর সেক্টর কমান্ডার ছিলেন তার বাবা শাকিল আহমেদ। যুদ্ধের পর থেকেই তিনি ভারতের টার্গেটে পরিণত হন। পরবর্তীতে তিনি যখন বিডিআর ডিজি হন, তখন ভারত নাকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়, এমন দাবিও করেন রাকিন। একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বড়াইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায়। বাবা যখন বিডিআরের ডিজি হয়, ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন। এবং বাবা যখন ডিজি, তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে। এদিকে 30 নভেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাযজ্ঞ নিয়ে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, এটি কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, বরং ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। সেখানে আরও দাবি করা হয়েছে, ঘটনার পেছনে ছিলেন একজন প্রধান সমন্বয়কারী তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তদন্ত প্রতিবেদনে এমনকি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল থাকার কথা উল্লেখ করা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ। তো সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। তো বিস্তারিত বিষয়টা আমিও বুঝতে পেরেছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তো কি বলবো, আর খুবই খারাপ লাগলো। যদি সত্যি বিষয়টা এরকমটা হয়ে থাকে, আসলে বিষয়টা খুবই খারাপ হয়েছে। দেখুন, পিলখানা হত্যাকাণ্ডের যেই স্টোরিটা, ঠিক আছে, সেটা আমি প্রায় অনেকটাই জানি। তো সেই জায়গা থেকে এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। অবশ্যই যদি সেই রহস্য সম্পর্কে আপনারাও জানতে চান, তাহলে অবশ্যই আমাকে সেই রিলেটেড কোনো নিউজ বা সেই রিলেটেড কোনো ডকুমেন্টারি বা সেই রিলেটেড কোনো ভালো ভিডিও যেটার মধ্যে তথ্য রয়েছে, খুব ভালো তথ্য এবং খুবই নির্ভরযোগ্য কোনো চ্যানেল থেকে অবশ্যই সেই ভিডিওটার উপর রিয়েকশন দিলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যারা চান আমি রিয়েকশন দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই আমাকে ভিডিও টাইটেল নাম আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, তাহলে আমার ভিডিওগুলো বের করতে খুবই সুবিধে হবে। তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয় আসি। একজন বিডিআর সদস্যের ছেলে, তিনি রিসেন্টলি এসে এই কেসটাকে আবার রিওপেন করছেন এবং সেই বিষয়ে অনেক কিছুই তিনি সামনে নিয়ে আসছেন, যেটা এত বছর আনা সম্ভব ছিল না। আমি প্রায় অনেক নিউজে দেখেছি, এখানে শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন, ওনার হয়তো কোনো ধরনের চক্রান্ত ছিল, এই রিলেটেড আমি অনেক ভিডিও দেখেছি। তো মূল বিষয়টা কি ছিল, অবশ্যই যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, যাদের আপন মানুষ হারায় তারাই বুঝে আপন মানুষ হারানোর যন্ত্রণা কতটুকু। তো সেই জায়গা থেকে তিনি রিসেন্টলি এসে সে সুযোগটা পেয়েছেন, তিনি সে কেসটাকে রিওপেন করার চান্স পাচ্ছেন, বিধায় তিনি সে কেসটাকে আবার রিওপেন করতে চাচ্ছেন বা করতে পারছেন। হ্যাঁ ভিউয়ার্স, এখন আর সেই স্বৈরাচার নেই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ এখন স্বৈরাচারের ছায়া থেকে মুক্ত। তো ভিউয়ার্স, আপনারা কারা কারা চান পিলখানা হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাটা, মানে বিচারটা যাতে খুবই ভালোভাবে এবং খুবই নিষ্ঠার সাথে
হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে চাই যে যারা এর সাথে জড়িত ছিল তাদের যাতে পর্যাপ্ত পরিমাণে শাস্তি হয়। ঠিক আছে? তাদের যাতে কোনোভাবে ছাড় না দেয়া হয়। সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, যদি কোনোভাবে এই পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত থাকে তার যাতে পর্যাপ্ত শাস্তি হয়। ঠিক আছে? তো এখানে আমাদের ভারতের হাত ছিল কিনা সেটা সম্পর্কে আমি সত্যি অতটা জানি না। তবে যদি থাকে তাহলে এই বিষয়টা আসলেই মেনে নেওয়ার মতো নয়। দেখুন, যদি অন্য কোনো সরকার হতো, ঠিক আছে? আমি বিষয়টা বলি, যদি আমাদের ভারতের সরকার হতো, আমাদের ভারত যদি চায়নার বিপরীতে কোনো যুদ্ধ লড়ে জিতে আসতো, ঠিক আছে? তাহলে আমাদের ভারতের পক্ষ থেকে সেই জিতে আসা সৈন্যদের, ঠিক আছে, খুবই মর্যাদা দেওয়া হতো। এরকমভাবে চক্রান্ত করে কোনো হত্যাকাণ্ড অন্য কোনো দেশের কথায় ঘটাতো না, কেউই ঘটাতো না। কি বলবো আর? তো যাই হোক ভিউয়ার্স, এখানে ভারতের হাত রয়েছে কিনা সেটা তো আমি শিওরলি বলতে পারছি না। ভারতের কোনো ক্ষোভের কারণে যে পুরোটা ঘটনা ঘটেছে এরকমটাও নয়। এর মধ্যে আরো অনেক হিডেন্স লুকিয়ে আছে যেটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনারা প্রায় অনেকটা বিষয় জানতে পেরেছেন। তো আজকের সম্পূর্ণ নিউজটা এবং আমার এই রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।